আমরা এখন দেখব আমাদের কুরিন অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সঞ্চিতি পদ্ধতিতে আমি কুরিনটাকে কিভাবে ধার্য করব এবং সেটার জন্য আমার প্রয়োজনীয় জাবেদা। সো আমি একটু সঞ্চিতি পদ্ধতি শুরু করার আগে একটা বেসিক আলোচনা করি। আমরা তিনটা স্টেপ মনে রাখতে হবে সঞ্চিতি পদ্ধতিতে। আমাদের টোটাল তিনটে স্টেপ প্রয়োজন এই সঞ্চিতি পদ্ধতিটাকে আরো প্রিসাইজলি বোঝার জন্য। সো প্রথম পদ্ধতিটা হচ্ছে, এই প্রথম যে পদ্ধতি সেটা আমাদের অলওয়েজ মনে রাখতে হবে, একটা কোম্পানি যখন সঞ্চিতি তৈরি করবে, একটা কোম্পানি যখন সঞ্চিতি তৈরি করবে, 2 নাম্বার যখন আমার কুরিনটা হবে, আর 3 নাম্বার হচ্ছে কুরিন যদি আমার পুনরুদ্ধার হয়। কুরিন কি হয়? কুরিন যখন পুনরুদ্ধার হয়। সো ইউজুয়ালি আমাদের যখন কুরিন সঞ্চিতি পদ্ধতি বলা হয়, সো এই সঞ্চিতি বা তহবিলটা আমাদের কোম্পানি তাদের গত বছরের নিট লাভের একটা অংশ থেকে রেখে দেয়। সো কোম্পানি ফার্স্টেই কি করে? একটা সঞ্চিতি সে তৈরি করে। সো এই জন্য ফার্স্টেই হবে একটা সঞ্চিতি তৈরির জাবেদা। এরপর সেই সঞ্চিতিটা বছরের একদম শুরুতেই জানুয়ারি 1 তারিখেই তারা তৈরি করে এবং ওই অনুযায়ী তারা সারা বছর কুরিনের হিসাবটা করে। তাহলে প্রথমেই তারা তৈরি করবে হচ্ছে কুরিন সঞ্চিতি তৈরি। দ্বিতীয়ত, সারা বছর যদি কোনো কুরিন হয়, সেই কুরিনটা আমার সঞ্চিতির সাথে অ্যাডজাস্ট হবে। যে কুরিনে মনে করো আমার সঞ্চিতি তৈরি করছি 1000 টাকা, সো আমি কুরিন হয়েছে 20 টাকা, সো এই 20 টাকা কুরিনটা ব্যাকআপ দিবে এই 1000 থেকে। আবার মনে করো সারা বছর দেখলাম আমার 100 টাকা কুরিন হয়েছে, এই 100 টাকা কুরিনটা আমার আবার এখান থেকে ব্যাকআপ আসবে। সো এই কুরিনটা হচ্ছে কুরিন খরচ হইতেছে। যখন আমি হিসাব করে দেখতেছি, একজন দেনাদারের সাথে যখন ফাইনাল হিসাবে বসবো, আমি যখন তাকে টাকাটা দিচ্ছি সে আমাকে টাকা দিচ্ছে না, তখন কি বোঝা গেল যে ভাইয়া আমার এটা কুরিন হয়ে গেছে, এটা আমার আদারযোগ্য না। তখন আমি কি করতেছি? এই সঞ্চিতির সাথে জিনিসটা অ্যাডজাস্ট করতেছি। লাস্ট স্টেপটা কি জানো? সেটা হচ্ছে যদি ইন এনি কেস তারা মাইন্ড চেঞ্জ করে দেয় যে ওকে ঠিক আছে, আমার তো মনে হয় অনেক টাকা পয়সা খাইছি, এবার তাকে মনে হয় কুরিনটা দিয়ে দেওয়া দরকার, তাকে টাকাটা দিয়ে দেওয়া দরকার, যে টাকাটা আমি এখন তাকে দেই নাই সেই টাকাটা আমি দিয়ে দিব। তার মানে কি হচ্ছে? আমি দেনাদারের কাছ থেকে টাকাটা পাচ্ছি, যে কুরিনটা হয়েছিল সেই কুরিনটা পুনরুদ্ধার হচ্ছে। এইটা হচ্ছে আমার 3 নাম্বার স্টেপ। তো কুরিন পুনরুদ্ধার হইলেও আমার তখন সঞ্চিতিতে একটা ইম্প্যাক্ট পড়ে, সেটা আমি জাবেদার মাধ্যমে আসলে আমরা দেখবো। এখন দেখো, দেনাদারের নিকট থেকে প্রাপ্য টাকার কিছু অংশ ভবিষ্যতে অনাদেয় হইলে তখন আমরা একটা সম্ভাবনাকে বিবেচনা করে সন্দেহজনক দেনাদারের জন্য একটা সঞ্চিতি তৈরি করি, যাকে কুরিন লিপিবদ্ধ পদ্ধতি বলা হয়। তো আমি আগে থেকেই চিন্তা করি যে আমার একটা যারা সম্ভাবনা থাকে দেনাদার কিছু টাকা দিবে না, এটা আমি প্রিকশনস নিয়ে, এটা আমাকে আগে থেকে চিন্তা করে আমি একটা সঞ্চিতি তৈরি করতেছি, সেটা কি বলা হচ্ছে? কুরিন সঞ্চিতি। সো এটার জাবেদা মূলত আসলে 3টা হয়, আমরা দেখছি। সো আমি 3টা দেখবো। প্রথম জাবেদাটা দেখো কি হবে, বললো হিসাবকাল শেষে কুরিন সঞ্চিতি তৈরি অথবা বৃদ্ধি করার জন্য জাবেদা। সো 1000 টাকা দেনাদারের উপর 10% কুরিন সঞ্চিতি ধার্য করা হলো। তাহলে কুরিন খরচ হিসাব ডেবিট, কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট। এটা হচ্ছে ভাইয়া ফিক্স। যেরকম আমরা যখন অবচয় ধার্য করি, অবচয় জাবেদা কি লিখি? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। সো অবচয়টাও কিন্তু আমার একটা সঞ্চিতি তৈরি করে রাখা হয়। দ্যাট ইজ ভাইও আমরা অবচয় খরচ হিসাবকে ডেবিট করতেছি, পুঞ্জীভূত অবচয় হিসাবকে ক্রেডিট করি। কুরিনের ক্ষেত্রেও ঠিক একই বিষয়। কুরিন একটা খরচ, এটা যখন আমি সঞ্চিতি তৈরি করব তখন সঞ্চিতি কি মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত, তাহলে সঞ্চিতিকে আমার ক্রেডিট করতে হবে, তাই কুরিন সঞ্চিতি ক্রেডিট, আর কুরিন খরচটাকে দেখাবো ডেবিট। এবার হচ্ছে আমার 2 নাম্বার, যেটা কুরিন হইলে কি করব। 2 নাম্বার জাবেদাটা কি দেখো, পরবর্তী হিসাবকালে যখন কুরিন হয়, তার মানে আমি এখন বুঝে গেছি দেনাদার আমাকে টাকাটা দিবে না, তখন আমি এটা অবলোপনের জন্য কি জাবেদা দিব, যে পূর্বে ধার্যকৃত কুরিন সঞ্চিতির 50% পাওয়া যাবে না। তার মানে 10,000 টাকা কুরিন সঞ্চিতি ধরছিলাম, 50% মানে 5,000 টাকা পাবো না। তো পাবো না মানে কি? টাকাটা আমার জলে গেল, কিন্তু আমি টাকাটা ভর্তুকি কই থেকে দিব? সঞ্চিতি থেকে দিব। তাই সঞ্চিতি কমে ডেবিট হচ্ছে, কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। সো এই জাবেদা হওয়ার রিজনটা কি? ইউজুয়ালি আমি সঞ্চিতি যখন তৈরি করছিলাম অ্যাজ সঞ্চিতি মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত, তাই আমরা কুরিন সঞ্চিতিকে ক্রেডিট করছিলাম। কিন্তু যখন কুরিন সঞ্চিতি থেকে টাকাটা কমবে, টাকাটা চলে যাবে, তো এই টাকাটা মানে কি? কুরিন সঞ্চিতি থেকে 50% টাকা চলে গেছে, চলে গিয়ে কুই করছি, আমি এখানে ভর্তুকি দিছি, তো সঞ্চিতি কি কমতেছে না? তো সঞ্চিতি কি ছিল? ক্রেডিট ছিল। যদি সঞ্চিতি কমে তাহলে কি হবে? ডেবিট হবে। তাই কুরিন সঞ্চিতি হিসাব ডেবিট। আর কেন আমি কুরিন সঞ্চিতিকে ডেবিট করছি? কারণ আমার টাকাটা
কুরিন হয়ে গেছে, টাকাটা আদায় যোগ্য না হয়ে গেছে। সো এটা কারণটা কি, এখন কি হইলো, আমার কি দেনাদার রইলো? দেনাদার যখন আমাকে এসে বললো ভাই আমি আপনার টাকাটা দিব না, আমার কুরিন হয়ে গেছে, তখন কি আমার শেয়ার দেনাদার আছে? সে কিন্তু দেনাদার নাই। সো দেনাদার কি ডেবিট হয় সাধারণত, তাই দেনাদারকে আমি কমায় দেখাবো, কমানোয় দেখার কারণেই দেনাদার হিসাবটা ক্রেডিট হয়ে গেছে। এবার আসছে 3 নম্বর দাবিদারটা কি হবে, যে পূর্বে অবলোপনকৃত কুরিন পুনরুদ্ধার করা হইলো। ওই যে যেটা বললাম যে কুরিনের টাকাটা পাইছি, সো পাইলে সঞ্চিতির প্রেক্ষিতে জাবেদা কি হবে দেখো। অপ্রত্যাশিতভাবে কামারের নিকট থেকে 1000 টাকা আদায় হইল। আদায় হইলে জাবেদার কি হবে, দেনাদার হিসাব ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট, নগদান ডেবিট, দেনাদার ক্রেডিট। আমি তোমাদেরকে এই জিনিসটা একটু প্রিসাইজলি লিখা দেখাই। দেখো এইটা মূলত আমরা যে আমি তোমাদের এই জাবেদার দেখলা, এই জাবেদার মোস্ট অফ টাইম তোমাদের বিভিন্ন গাইড বইয়ে বা লেকচার শিটে দেওয়া থাকে, বাট এটা কিন্তু দুইটা জাবেদার যোগফল। সো এই দুটো জাবেদার যোগফল আমি তোমাদেরকে দেখাই না। সো আমি দুটো জাবেদা কি রকম হচ্ছে এটা দেখাই দিচ্ছি। দেখো প্রথম জাবেদাটা হবে দেনাদার হিসাব ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট। এরপর হবে 2 নম্বর জাবেদা নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। সো এখানে ভাইয়া দুইটা জাবেদা কেন হইলো, আমার কুরিন পুনরুদ্ধারের জন্য দুইটা জাবেদা কেন হইলো? দেখো তুমি কুরিন যখন হয়েছিল তুমি কি সঞ্চিতিটাকে কমায় দেখাই দিছিল না? এখন যেহেতু ভাইয়া সে কুরিনের টাকাটা দিয়ে দিবে, তার মানে কি সঞ্চিতিটা এখন আগের জায়গায় চলে যাবে, সে এখন আবার আমার দেনাদার হয়ে যাচ্ছে। সো এই জন্য আমি দেনাদার হিসাবকে আবার ডেবিট করে দিছি এবং সঞ্চিতকে আবার ক্রেডিট করে দিছি। তার মানে এই জাবেদার ঠিক উল্টাটা হয়েছে। এইটা এই জাবেদা কেন দিছিলাম, যে দেনাদার আমার এখন নাই, এটা কুরিন হয়ে গেছে, তাই কুরিন সঞ্চিতি ডেবিট, দেনাদার ক্রেডিট। কিন্তু সে আমাকে যখন এসে বলবে ভাই আমি আপনাকে টাকা দিব, তার মানে কি দেনাদারটা আবার আমার কাছে হয়ে গেছে, সে আবার এখন আমার কাছে দেনাদার, কারণ সে টাকা দিবে। তাহলে দেনাদার হিসাবকে ডেবিট করে দেখাবো আর কুরিন সঞ্চিতিকে ক্রেডিট করে দেখাবো, কারণ কুরিন সঞ্চিতিতে আমি যখন টাকা নিছিলাম তখন কি এটা ডেবিট হয়ে গেছিল। যেহেতু আমি এখানে আরো কিছু এই 1000 টাকা দিছে, এই 1000 টাকা কি আমি সঞ্চিতিতে রেখে দিব, তাহলে সঞ্চিতি বাড়বে, তাই সঞ্চিতি হিসাবকে ক্রেডিট করে দেখাইছি। প্রথম জাবেদা হচ্ছে এইটা। দ্বিতীয় হচ্ছে সে এখন টাকাটা দিছে, সঞ্চিতিকে আমি সঞ্চিতির টাকাটা বুঝাই দিছি, কিন্তু আমার এখন অ্যাকচুয়াল লেনদেনটা কি হয়েছে? অ্যাকচুয়াল লেনদেন হয়েছে এইটা, যে আমি নগদ টাকা দেনাদারের কাছ থেকে পাইছি, নগদান হিসাব ডেবিট, এবং দেনাদার যেহেতু আমাকে টাকাটা দিছে আমি এখন তাকে বলতে পারি অফিসিয়ালি সে এখন আমার দেনাদার নাই, টাকাটা যেহেতু পাইছি তাই দেনাদারকে ক্রেডিট করে দিছি। অনেকের মনে প্রশ্ন, ভাই আপনি তো দেনাদার এখানে ক্রেডিট করলেনই, তো এই দেনাদারকে আপনি আবার এখানে ডেবিট করে লিখলেন কেন? তা অন্যতম বড় রিজন হচ্ছে ভাইয়া, যে আমরা যখন হিসাব করি, আমরা তো যেহেতু সঞ্চিতি পদ্ধতিতে লিখতেছি, তো সঞ্চিতি পদ্ধতিতে তো আমার আগে যেহেতু টাকাটা সে দিছে, আমার তো আগে সঞ্চিতিটাকে ফিল আপ করতে হবে, কারণ আমি তো সঞ্চিতি থেকে ধার নিছিলাম, তহবিল থেকে টাকাটা টান দিছিলাম, তাই তহবিলটাকে আগে ফিক্সড করব না? তো ফিক্সড করার জন্য তহবিলের জাবেদাটা আমরা এখানে উল্টাই দিছিলাম, দেনাদার ডেবিট, কুরিন ক্রেডিট। আর এখন কি টাকা পাইছি তার কাছ থেকে, আমার সঞ্চিতির কোনো কাপঝাপ নাই, তাই নগদান হিসাব ডেবিট, টাকা পাইছি, দেনাদার যেহেতু টাকা দিছে, দেনাদার কমছে, দেনাদার হিসাব ক্রেডিট। এইবার দেখো আমার দেনাদার এখানে ডেবিট আছে, দেনাদার এখানে ক্রেডিট, এই ডেবিট ক্রেডিটে দেনাদার বাদ, একবার ডেবিট হয়েছে একবার ক্রেডিট হয়েছে, দেনাদার বাদ। তাহলে আমার অ্যাকচুয়াল জাবেদা দাঁড়াচ্ছে এটার নগদান হিসাব ডেবিট, নগদান ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট। এটা অনেকেই জানে না, এটা তোমরা আজকে জানা গেলা, ঠিক আছে? এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল জাবেদা। আমার আগের জাবেদাটা কি ছিল, যে আমি দেনাদারকে ডেবিট করছি, যেহেতু টাকা পাইছি সঞ্চিতিটাকে আমি উল্টাই দিছি, সো নগদ দেনাদার ডেবিট, কুরিন সঞ্চিতি ক্রেডিট। আবার যেহেতু টাকা পাইছি নগদান ডেবিট, দেনাদার ক্রেডিট, ফাইন। সো দেনাদার একবার ডেবিট হয়েছে একবার ক্রেডিট, ডেবিট ক্রেডিটে কাটাকাটি, দেনাদার আমি আনবই না। এবার আমার ডেবিটে কি ছিল, নগদান ডেবিট ছিল, নগদানকে আমি ডেবিট লিখছি, কুরিন সঞ্চিতি ক্রেডিট, কুরিন সঞ্চিতিকে ক্রেডিট লিখছি। তার মানে আমাকে যদি বলা হয় কুরিন পুনরুদ্ধার করা গেল এবং এটা সঞ্চিতি ছিল, তখন আমি জাবেদা লিখবো হচ্ছে এইটা, কিন্তু তোমাকে অবশ্যই এই দুটো জাবেদা লিখে দিয়ে আসতে হবে। তুমি যদি এটা লিখো পার্শিয়াল নাম্বার পাবা, বাট অ্যাকচুয়াল জাবেদা এই দুইটা, ঠিক আছে? সো এই দুইটা আমরা কেন বোঝাই, মানে অ্যাকচুয়াল জাবেদা এইটাই, বাট এই দুইটা তোমাদের লিখলে সহনীয়।
সো এইটা আমরা দেখাই হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য কেন নগদান ডেবিট হয়েছে, কেন কুরিন সঞ্চিতি ক্রেডিট হয়েছে। এটা আরেকটা ব্যাখ্যা দেওয়া যায়, পার্শিয়ালি ব্যাখ্যা, সেটা হইতেছে অনেক সময় আমরা দেনাদারকে এখানে হিসাবই করি না। আমাদের নগদ যেহেতু পুনরুদ্ধার হয়েছে, নগদ টাকা পাইছি, নগদান ডেবিট, আর কুরিন সঞ্চিতিকে টাকাটা দিয়ে দিছি, তহবিল থেকে যেহেতু টাকা নিছিলাম তহবিলকে টাকাটা দিয়ে দিছি, কুরিন সঞ্চিতি ক্রেডিট। আবার কুরিন সঞ্চিতি আবার ভরাট হয়ে গেছে, তা ভরাট হইলে কি হবে? ক্রেডিট হবে। মালিকানা সত্ত্ব যদি কমে তাহলে ডেবিট, আবার যদি ভরছে ক্রেডিট। সো ওইটা প্রেক্ষিত হয়, কিন্তু অ্যাকচুয়াল হিসাবটা হচ্ছে এইটা। সো আমরা ইনশাল্লাহ কুরিন সঞ্চিতি থেকে, যদি আমার সরাসরি পদ্ধতি বলে, কুরিন সঞ্চিতি বেসিক বলে, সঞ্চিতি পদ্ধতি বলে, এই কুরিন অধ্যায় থেকে যাই আসুক আমাদের আলহামদুলিল্লাহ বেসিক ক্লিয়ার। সো ইনশাল্লাহ আমরা পরবর্তী কোনো ভিডিওতে আমরা কুরিনের জাবেদা সহ ম্যাথমেটিক্যাল কেমনে সলভ করবো সেটা দেখে নিব। আর এইরকম অ্যাকাউন্টিং এর শর্ট ট্রিক্স বেসিক সিরিজের সাথেই থাকো, অ্যাকাউন্টিং এর বেসিককে আরো গ্লোরিফাই করার জন্য।